আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড সিরিজের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ইনসার্ট ট্যাবের স্মার্ট আর্ট এবং চার্টের কাজ। তো চলুন শুরু করি। আমরা প্রথমে এমএস ওয়ার্ডে ঢুকবো, এরপর আমরা ইনসার্টে চলে গিয়ে আমরা স্মার্ট আর্ট যেহেতু কাজ করবো, স্মার্ট আর্ট সম্পর্কে একটু বলি। স্মার্ট আর্টটা হচ্ছে আপনি গ্রাফিক্যাল কোনো কিছু তৈরি করতে চাইলে, যেমন কোনো ডায়াগ্রাম, তখন আমরা স্মার্ট আর্টের মাধ্যমে এটা খুব সহজে তৈরি করতে পারি। যেমন আমরা যদি তৈরি করতে চাই স্মার্ট আর্টের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ডায়াগ্রাম, একটা প্রতিষ্ঠানের সিনিয়র পজিশনে কে থাকবে, এরপরে কে থাকবে, এটা যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে তৈরি করতে পারি। আমরা স্মার্ট আর্টে ক্লিক করলাম। স্মার্ট আর্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন গ্রাফিক্যাল প্রসেস দেওয়া আছে। আপনার এখান থেকে যেটা দরকার আপনি এখান থেকে ওইটাই নেবেন, আপনি যে প্রসেসে কাজ করতে চান। যেমন আমি ডায়াগ্রাম তৈরি করব, তাই আমরা হায়ারচি থেকে আমরা এটা নিব। এটা নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। এখানে কিছু শেপের একটা চার্ট তৈরি চলে আসছে। এই চার্টের মধ্যে আমরা আমাদের পজিশনগুলো লিখব। যেমন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ডেপুটি ডিরেক্টর, এর নিচে কে থাকবে, এর নিচে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিডি, এর নিচে থাকবে অ্যাসিস্ট্যান্ট ডিডি, এরপরে ওনার নিচে কে থাকবে, ওনার নিচে থাকবে যেমন আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, এবং আরেকজন থাকবে হচ্ছে প্রোগ্রাম কোঅর্ডিনেটর। দেখেন এখানে ট্যাক্স কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমার কিছু করতে হচ্ছে না। এরপর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কোঅর্ডিনেটর। এখন ধরেন আপনার আরেকটা শেপ দরকার, এরকম আপনি এখানে বাড়াবেন কিভাবে? বাড়ানোর জন্য হচ্ছে আমরা স্মার্ট আর্ট ডিজাইনে ক্লিক করব। স্মার্ট আর্ট ডিজাইন থেকে খেয়াল করেন এখানে অ্যাড শেপ দেওয়া আছে। অ্যাড শেপের মোর অপশনে ক্লিক করে এখন আপনার কোন পাশে বাড়াবেন, আফটার, বিফোর, অ্যাবভ, বিলো। অ্যাবভ বিলো তো আমরা খুবই ক্লিয়ার, আফটার বিফোরটা আমি একটু ক্লিয়ার করে দিই। আফটার মানে হচ্ছে পরে বাড়াবেন নাকি আগে বাড়াবেন। তাহলে এটার কিন্তু আমার পরে দরকার, পরে যেহেতু দরকার তাহলে আমরা আফটার নিব। যদি আগে নেওয়া দরকার হতো তাহলে আমরা বিফোরে ক্লিক করতাম, তাই আমরা এখান থেকে আফটার করে নিব। তাহলে এখানে আমরা যদি আমরা দিয়ে দিই, আমরা আবার একটা পজিশন দিয়ে দিলাম হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার। এখন ধরেন আপনার প্রোগ্রাম কোঅর্ডিনেটরের নিচে আরও একটা পোস্ট থাকবে, তাহলে এটা কীভাবে নিব? তাহলে অ্যাড শেপ থেকে আমরা বিলো, যেহেতু নিচে নিব বিলো, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে কম্পিউটার অপারেশন। এখন ধরেন প্রোগ্রাম ম্যানেজারের নিচে একটা পজিশন হবে, তাহলে অ্যাড শেপ থেকে আমরা বিলো করে নিলাম। এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন হচ্ছে ফিল্ড স্টাফ। তাহলে এভাবেই আপনারা খুব সুন্দর করে কোনো প্রতিষ্ঠানের চার্ট বা ডায়াগ্রাম আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে যদি ডায়াগ্রাম তৈরি করার পর আপনার এটা পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়, তাহলে আপনার স্মার্ট আর্ট ডিজাইন থেকে এখানে দেখেন দুইটা অপশন আছে, ফরম্যাট, যেটা আমরা শেপসের কাজ করছিলাম অ্যাজ লাইক ওইরকম, আর স্মার্ট আর্ট ডিজাইনটা হচ্ছে আপনি এখান থেকে ডিজাইন পরিবর্তন করে নিতে পারেন। এই দেখেন এখান থেকে আপনি লেআউট পরিবর্তন করতে পারেন। আপনার লেআউট পছন্দ না হলে এখান থেকে লেআউট পরিবর্তন করতে পারেন। এই লেআউটের সুবিধা হচ্ছে আপনি এখানে ছবিও দিতে পারবেন, আপনার পজিশনে যে আছে ওনার ছবি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন আমি একটু দেখাই দিই, আমি জাস্ট ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর আমার এখানে একটা ডায়ালগ বক্স চলে আসবে, যেখান থেকে আমরা ছবিটা নিব। দেখেন ফ্রম ফাইলে ক্লিক করলাম, ফ্রম ফাইলে ক্লিক করার পর আমাদের ছবি যেখানে থাকবে ওইখান থেকে হচ্ছে আমরা ইমেজটা নিব। এই যে ছবি চলে আসছে। তাহলে আপনারা এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারেন, এখানে যদি কালার টোন পছন্দ না হয়। তাহলে এটা এইভাবেই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট প্রসেসটা কাজ করে। আপনারা এইভাবে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম তৈরি করতে পারেন এটার মাধ্যমে। এখন আমরা দেখব চার্টের কাজ। চার্ট কাজ করে হচ্ছে বিভিন্ন পরিসংখ্যান, আমরা যদি বলি কম্পারিজম বা এগুলো করার জন্য বেসিক্যালি চার্ট কাজ করে। যেমন আমাকে যদি বলা হয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই কয়েকটা দেশের জনসংখ্যা বাড়ার যে হারটা ওইটা 5 বছরে কার কেমন ছিল, তাহলে ওইটার জন্য আমরা চার্টের মাধ্যমে এটা উপস্থাপন করতে পারি খুব সহজে। কারণ চার্ট হচ্ছে একটা গ্রাফিক্যাল ইমেজ, গ্রাফিকের মাধ্যমে যেহেতু উপস্থাপন করে তাই মানুষের বুঝতেও সুবিধা হয়। আমরা চার্টে ক্লিক করলাম, চার্টে ক্লিক করার পর আমরা কলাম চার্ট করব। আপনারা যে ধরনের চার্ট করতে চান আপনারা ওই চার্টটা এখান থেকে পিক করে নেবেন। তাহলে আমরা কলাম চার্ট যেহেতু করবো আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর চার্টের সাথে সাথে এখানে একটা এক্সেলের অপশন চলে আসবে। এই অপশনটা যদি কারো কেটে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আমরা চার্ট ডিজাইনে ক্লিক করে এডিট ডাটাতে ক্লিক করলেই ওই অপশনটা আবার আমাকে দিয়ে দিবে।
কারণ এক্সেলের এই অপশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে ডাটা এন্ট্রি করলেই এই চার্টের গ্রাফিক্যাল ইমেজটা পরিবর্তন হবে। তো এখন আপাতত আমরা এটা ক্লোজ করে রাখি, আমরা আগে এটা একটু দেখে নিই এগুলা কি আছে। সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, আপনি যেটার উপর ভিত্তি করে ডাটাবেসটা রেডি করবেন বা চার্টটা রেডি করবেন, ওই ভিত্তির বস্তুগুলো এখানে মেনশন করবেন। যেমন আমি 4 থেকে 5টা দেশের চার্ট তৈরি করব, তাই আমরা দেশের নামগুলো হচ্ছে আমাদের মেইন ভিত্তি, তাই আমরা এগুলো সিরিজে এন্ট্রি করব। এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে রেঞ্জ, কত সাল থেকে কত সাল বা কোন কোন সালের, এটা হচ্ছে আপনারা ক্যাটাগরির মধ্যে মেনশন করবেন। আর এগুলাই হচ্ছে চার্ট। আমাদের সিরিজ অনুযায়ী যতগুলো সিরিজ থাকবে ততগুলো চার্ট এখানে থাকবে, এটা বাড়বে কমবে ডাটার উপর ভিত্তি করে। তাহলে আমরা এখন ডাটা এন্ট্রিটা করি। এডিট ডাটাতে আমরা ক্লিক করলাম চার্ট ডিজাইন থেকে এক্সেলের ফাইলটা নিয়ে নেওয়ার জন্য। এখানে সিরিজের মধ্যে আমরা দেশের নামগুলো উল্লেখ করব। সিরিজ 1, আপনারা কোনো জায়গায় কিছু লিখবেন না, এই খালি জায়গায় অনেকেই লিখে থাকে, এখানে কেউ লিখবেন না। আমরা যেখানে সিরিজ আছে আমরা সিরিজ মেনশন করতে করতে ডান দিকে যাব, আর ক্যাটাগরি মেনশন করতে করতে নিচে আসবো। তাহলে আমরা সিরিজে লিখলাম, প্রথমে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ। এরপর আমরা বাইরে ক্লিক করে সিরিজ 2তে ক্লিক করব, আমরা এখানে দিয়ে দিলাম ইন্ডিয়া। এরপর সিরিজ 3তে ক্লিক করব, আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে পাকিস্তান। এখন প্রশ্ন হচ্ছে আমরা আরও 2টা দেশ কিভাবে এখানে অ্যাড করব বা 3টা দেশ। আপনাদের কিছু করতে হবে না, জাস্ট পাশের সেলটাতে ক্লিক করে আপনারা এখানে মেনশন করতে পারেন নেপাল। আমি যদি আরেকটা দেশ এখানে দিয়ে দিই শ্রীলঙ্কা, তাহলে দেখেন অটোমেটিক আমার কিন্তু এখানে এই লিজেন্ডের মধ্যে আমার সবগুলা দেশের নাম এন্ট্রি হয়ে গেছে। এরপর ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত, যেমন আমি 2020 থেকে শুরু করব, 2020। আমি এখানে যখন ডাটা দিব এখানে পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক, 2020, 2021, 2022, 2023। হ্যাঁ, আপনার যদি এখন 2024 দিতে মন চায় তাহলে জাস্ট নিচে লিখে দিবেন 2024, 2024, সে অটোমেটিক এন্ট্রি করে নেবে। এখন এটা শো করতেছে না কারণ এখানে তো কোনো ডাটা নেই আমার, তো ডাটা দিলে হচ্ছে এখানে শো করবে। ধরেন আমরা ধরে নিলাম বাংলাদেশ 2020 সালে গ্রোথ রেশিও ছিল 80%। খেয়াল করেন আমার শেপটা কিন্তু অটোমেটিক 80-তে গিয়ে পৌঁছালো। ইন্ডিয়ার গ্রোথ রেশিও ছিল, আমরা জাস্ট আনুমানিক একটা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি, 75। পাকিস্তানের 2020 সালে ছিল 32, নেপালের ছিল 45। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের গ্রোথ রেশিও চার্টের মাধ্যমে শো করতেছে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 2020 সালে কোন দেশের গ্রোথ রেশিও সবচেয়ে বেশি ছিল, তাহলে আমরা চার্ট দেখে অনায়াসে বলতে পারবো বাংলাদেশের আমাদের গ্রোথ রেশিওটা বেশি ছিল। এরপর কোন দেশ, এরপর হচ্ছে ইন্ডিয়া, এরপর কোন দেশ, নেপাল, শ্রীলঙ্কা, একদম সবচেয়ে কম গ্রোথ রেশিও ছিল পাকিস্তান। তাহলে আমরা এভাবে হচ্ছে চার্টের মাধ্যমে ডাটাগুলো উপস্থাপন করতে পারি। আমরা এখন 2021 সালের ডাটা দিলে 2021 সালের ডাটাটা এখন বাড়বে কমবে। তাহলে আপনারা এইভাবে ডাটাগুলো এন্ট্রি করার পর আপনার ডাটাগুলো এখানে শো করবে। আমি এখানে দিয়ে দিই কিছু ডাটা, র্যান্ডম ডাটা দিয়ে দিই। আপনারা এভাবে দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন। আমি এই যে আমার 24 সালে কোনো ডাটা নেই তাই এখানে কোনো চার্ট শো করতেছে না, আমি এখানে দিয়ে দিলাম 12। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে আমাদের সবগুলা দেশের গ্রোথ রেশিও খুব সুন্দর করে চার্টের মাধ্যমে উপস্থাপন করা হলো। আমি এখানে চার্ট টাইটেলের মধ্যে আমরা নাম দিতে পারি। আমরা কি করতেছি এখানে, আমরা গ্রোথ রেশিও বের করতেছি 5টা দেশের, এটাও বের করতে পারি, ওইটাও দিয়ে দিতে পারি এখানে। আপনার যদি চার্টটা স্টাইল করতে হয় বা অন্য কোনো স্টাইলে নিতে হয় তাহলে আপনারা চার্ট ডিজাইনে ক্লিক করে এখান থেকে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, আপনারা স্টাইল করতে পারেন। এই যে এখান থেকে আপনারা স্টাইল চুজ করে স্টাইল করতে পারেন। এরপর যদি আমরা দেখি আমরা আরেকটা চার্ট দেখবো, আরেকটা চার্ট হচ্ছে পাই চার্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চার্টে ক্লিক করব, চার্টে ক্লিক করার পর পাইতে ক্লিক করব, দেন ওকে। পাই চার্টটা ব্যবহার করা হয় বেসিক্যালি কোনো সেলস রিপোর্ট যদি তৈরি করতে চান, অথবা যদি বলা হয় আপনার দেশে কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট মুসলিম, কত পার্সেন্ট বৌদ্ধ, কত পার্সেন্ট খ্রিস্টান, ওইটা বের করার জন্য আমরা পাই চার্টটা ব্যবহার করতে পারি। যেমন সেলস রিপোর্টে আমরা করি, এখানে যেটা বাই ডিফল্ট আছে, আমরা এটা ক্রস করলে কোত্থেকে আনতে হয় আমরা ইতিমধ্যে জানি। আমরা সেলস রিপোর্টই করব। যেমন আমার 5টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো হচ্ছে পেন, বুক, হোয়াইট বোর্ড,
পেন্সিল। তো আমরা বললাম আমার সেলস পেন, আমার সেল হলো, আমার যদি বলা হয় সেল পেন কত পার্সেন্ট সেল হলো, আমি দিয়ে দিলাম এখানে 40। আমার মোট স্টকের 40% আমার পেন সেল হলো, বুক হচ্ছে 24, 55, 67। দেখেন অটোমেটিক এখানে রেশিওটা আমাকে দিয়ে দিল যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ আমার সেল কি হলো, সবচেয়ে বেশি পার্সেন্টেজ সেল হয়েছে আমার কিন্তু পেন্সিল। এরপরে পেন্সিল আমি কীভাবে বুঝলাম, এখানে দেখেন এটা সবচেয়ে বড়। এরপর যদি আমাকে বলা হয় এরপর এরপর কোনটা সবচেয়ে বেশি সেল হলো, এরপর হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড, এরপর হচ্ছে পেন। তো এভাবে আমরা করতে পারি। অথবা যদি আপনারা চান এটা রিলিজিয়ন চার্ট করতে, আমি এখানে দিলাম রিলিজিয়ন, তাহলে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। তাহলে আমি বললাম আমাদের দেশে হচ্ছে 88% হচ্ছে মুসলিম, দিয়ে দিলাম হচ্ছে 8% হচ্ছে হিন্দু, তারপর হচ্ছে 5% বুদ্ধিস্ট, 1% হচ্ছে খ্রিস্টান। তাহলে আপনারা খেয়াল করেন, এখন আমরা খুব সহজে একটা রিলিজিয়ন চার্ট তৈরি করে ফেললাম। এখানে হচ্ছে ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। তাহলে এভাবে আপনারা রিলিজিয়ন চার্ট করতে পারেন পাই চার্ট দিয়ে। আপনারা এখান থেকে চার্ট ডিজাইন থেকে আপনারা ডিজাইন করতে পারেন। এই যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, এখানে পার্সেন্টেজ সহ শো করতেছে, আপনারা চার্ট ডিজাইন থেকে এটা নিতে পারেন। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে। আজকে তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।